আসসালামু আলাইকুম। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি দেখছি যেন নতুন একটা ধারণা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আসলে আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবসই নয়, এবং তার কারণ হিসেবে যারা নানা রকম উদাহরণ দিচ্ছে, বলছে যে সেই যে স্বাক্ষর অনুষ্ঠান সেখানে আমাদের কোনো প্রতিনিধি ছিল না, কেউ পাকিস্তান এবং ভারতের দুইজন সেনানায়ক ছিল, আমাদের কেউ ছিল না, অতএব এটা ভারতের বিজয় দিবস, আমাদের নয়। এই ধরনের নানা কথাবার্তা কিন্তু নানাভাবে কিছুদিন আগে থেকেই বলা হচ্ছিল, সেটা এখন আরো বেশি আমরা দেখতে পেলাম। তবে এখানে সরকারের কোনো প্রতিবাদ দেখলাম না। এই বিষয়গুলো আপনার কি ইন্ডিকেট করে আপনার কাছে, জনাব চৌধুরী? খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার 5 দশকেরও পরে এসে আমরা দেখছি যে একটা প্রজন্ম, একটা সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধটা ছিল প্রকৃত অর্থে একটা জনযুদ্ধ। সেই জনযুদ্ধের সবারই অংশগ্রহণ ছিল, শ্রমিক, কৃষক এবং তৎকালীন অন্যান্য রাজনৈতিক দল, তারা ভেদাভেদ ভুলে সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবং তাদের যে ত্যাগ, তাদের যে শিক্ষা, তাদের স্যাক্রিফাইস, এই বিষয়টাকে ইগনোর করে যাচ্ছে এই প্রজন্ম। তারা কিন্তু অনেক কিছুই জানে না, জানলেও খণ্ডিত ভাবে জানে। যার ফলে আমরা যেটা দেখলাম, একটা এই যে বিজয়ের মাস, একটা আনন্দের মাস, একটা বিজয়, একটা ভিক্টরির বিষয়, সেই জিনিসটা কিন্তু এদের কাছে ফুটে ওঠে না। তারা নানাবিধ কুতর্কে জড়িয়ে যাচ্ছে। ব্যারিস্টার শাহরিয়ার, উনি বেশ বয়স্ক লোক, উনি একেবারে তরুণ না। উনি যেসব কথা বলেন নিজের একেবারে মন থেকেই বলেন, কিন্তু তথ্যটা ভুল। এই ভুল তথ্যটা উনি কোথায় শিখছেন, কোথায় পেয়েছেন? উনি মনে করেন, বিশ্বাস করে যে 16ই ডিসেম্বরে আমাদের বিজয় হয়নি। সেইখানে উনি বারে বারে যেমন আপনার ব্যারিস্টার ফুয়াদ, উনি 16ই ডিসেম্বরকে মানেনি না। এইসব কুতর্ক করে তারা একটা জাতিকে বিভ্রান্ত করছে, তারা নিজেরাও কিন্তু বিভ্রান্ত হয়েছেন। এইসব কারণে যে আমরা প্রকৃত ইতিহাসটা তুলে ধরতে পারলাম না এই জাতির সামনে। এবং যারা ক্ষমতায় আছেন, যে আপনার যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কোনো সময়, ওনাকে আমরা দেখি নাই এই যে উনি কোনো সময় শহীদ মিনারে গেছেন কিংবা জাতীয় স্মৃতিসৌধতে গেছেন, ওনাকে আমরা কখনোই কিন্তু দেখি না। সামনে নির্বাচন তো হচ্ছে, আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, জাতীয় অগ্রসর হচ্ছে, শিডিউলও ঘোষণা করা হয়ে গেছে। এবং শিডিউল ঘোষণার পরপরই আপনিও বললেন যে হাদিকে গুলি করা হলো। তো এই হাদিকে গুলি করার ঘটনা, এখন তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো, এখন ওখান থেকে কি খবর আসবে আমরা হয়তো অপেক্ষা করছি। আপনি কি মনে করেন যে ঘটনাগুলো আপনি বললেন যে অনেক প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছে, আবার এর মধ্যে সরকারকে এখন তারা বললো যে প্রার্থীরা চাইলে অস্ত্রের লাইসেন্স নিতে পারবে, অস্ত্র কিনতে পারবে, এই একটা যে বিষয়। আবার অস্ত্র উদ্ধারের অভিযান চলছে, যেভাবে চলছে আগেও চলেছিল, সেটা দিয়ে এক্সটেন্ডেড একটা ভার্সন আনা শুরু হয়েছে। এই সবগুলো মিলে কি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তা দেখেন আপনি? না, নির্বাচন তো অলরেডি অনিশ্চিত হয়ে গেছে, বিভিন্ন কারণে হয়ে গেছে। এখানে যে উপদেষ্টা আছেন, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো বলছেন আমার কাছে কোনো সুইচ নাই, কোনো ম্যাজিক নাই, আমি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারবো এরকম কোনো অবস্থা নাই। আবার সেনাবাহিনী কতটা সাপোর্ট দেবে? আর একটা বিষয় যেটা আছে, যে নির্বাচনী কেন্দ্রগুলিতে আমি ধারণা করি বড় ধরনের গ্যাঞ্জাম হবে, ক্যাওস কনফিউশন হবে। কারণ আপনার 12,76,00,000 ভোটার, গত ভোট দিচ্ছে 87%, এবার যে 80% দেয় 10 কোটির উপরে ভোটার। আপনার বুথ আছে 2,44,000, প্রতি বুথে 1 মিনিট 29 সেকেন্ডের মধ্যে তার ভোট দিতে হবে, মানে ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি গণভোটও দিতে হবে। গণভোটের যে 4টা দফা দিছে, 4টা দফা পড়তে লাগে 2 মিনিটের মতো সময়, রাফলি, রাইট? এখানে কি সে কি না পড়ে দিবে, সে কি দিয়ে আসবে? হ্যাঁ বা না, তাকে পড়তে হবে। তাই এটা তো কমপক্ষে 6-7 মিনিট সময় লাগে এই ভোট দিতে। সময় তো নাই।
আপনার সময় মাত্র 9 ঘন্টা অথবা 540 মিনিট। এটা আপনি ক্যালকুলেশন করে দেখেন যে অনেকেই ভোট দিতে পারবে না, ভোটাধিকার নিয়ে আপনার ছিনিমিনি খেললো এই ইলেকশন কমিশন। আমি এখনো মনে করি ভোট যদি করতে হয় বুথের সংখ্যা বাড়ান, কেন্দ্রের সংখ্যা বাড়াইতে পারবেন না, কারণ কেন্দ্র বাড়াইলে আপনার নিরাপত্তা দেওয়ার মতো অবস্থা নাই, তত পুলিশ নাই, তত আর্মিও নাই। কিন্তু তারা কি এটা করবে না। আপনি ইলেকশনের দিন দেখবেন অনেক লোকে ভোট দিতে পারবে না, কারণ দিবে কিভাবে, সময় কোথায়। এইসব মিলে কিন্তু একটা অনিশ্চয়তার অবস্থায় আসছে। আবার বিএনপির একটা মেজর দলই এখন বিএনপির যে নমিনেশন প্রক্রিয়াটা এখন ফাইনাল হয় নাই। প্রত্যেকটা নমিনেশন পেপারে পার্টির যে চিফ, এখন তো পার্টির অ্যাক্টিং চিফ হচ্ছে তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের তো সিগনেচার লাগবে। উনি বাংলাদেশের ভোটার না, জানা গেল ভোটার না হয়ে উনি কি একটা পলিটিক্যাল পার্টির চিফ থাকতে পারেন কিনা? যদি না থাকেন তাহলে ওই নমিনেশন পেপারে সাইন করবে কে? উইল বি দি অ্যানাদার অ্যাক্টিং চিফ। উনি কি আসতেছেন? যদিও উনি আসতেছেন, হাতে থাকবে তো 4 দিন সময়। এই 4 দিন সময় মধ্যে এইসব সর্ট করা কি সম্ভব কিনা? তো উনি বাংলাদেশের নাগরিক এখনো আছেন কিনা, নাগরিক থাকতে পারেন, কিন্তু অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকলে উনি তো পলিটিক্যাল পার্টি চিফ থাকতে পারবেন না, অ্যাকচুয়ালি ইলেকশনে দাঁড়াইতেই পারবেন, উনি নিজেই দাঁড়াইতে পারবেন না। এইসব অনিশ্চয়তা কিন্তু আছে। আমি কতগুলি ফ্যাক্টর শুধু বললাম।